আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতে থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরান সংঘাত তীব্র, উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণ, ফ্লাইট স্থগিত এবং তীব্র সতর্কতা জারি। মিনাবে বিদ্যালয়ে হামলায় নিহত 51, পাল্টা হামলায় আবুধাবিতে একজন নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য, 15টিরও বেশি দেশ নাগরিকদের ত্যাগের নির্দেশ দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হরমুজ প্রণালীতে ঝুঁকি, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সংকট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। ইসরায়েল ইরান সংঘাতের জেরে উপসাগরীয় একাধিক দেশে বিস্ফোরণ, সতর্কতা সাইরেন এবং আকাশসীমা বন্ধের ঘটনায় ছড়িয়ে পড়েছে যুদ্ধ আতঙ্ক। বিমান চলাচল স্থগিত, সামরিক সতর্কতা জারি, পুরো অঞ্চল এখন চরম অনিশ্চয়তায়। এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের পর এবার উপসাগরীয় একাধিক দেশে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনার পর দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। আকাশসীমা বন্ধ করে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্সও। এর আগে শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলে হামলা শুরু করে। তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে ইরান প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিছু প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার কথাও বলা হয়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ক্রমবর্ধমান এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং সামরিক সতর্কতায় পুরো অঞ্চল কার্যত যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও 60 শিক্ষার্থী আহত হয়েছেন। বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA নিশ্চিত করেছে। এর আগে আল জাজিরার রিপোর্টে নিহতের সংখ্যা 40 জন বলা হয়েছিল। শনিবার সকালে ইরান জুড়ে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানো হয়। হামলার পর ইরানি ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। নেটওয়ার্ক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছোড়া হয়েছে। এই হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সরকার জানিয়েছে, ইরান তাদের দেশে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে। পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ ও অস্থির। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মধ্যেই বিশ্ব নেতারা একে একে নিজেদের অবস্থান জানাচ্ছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, শান্তির বার্তার আড়ালে ভিন্ন উদ্দেশ্য লুকানো ছিল। তার মতে আলোচনার প্রক্রিয়া ছিল কেবল সময়ক্ষেপণের কৌশল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একতরফা সামরিক পদক্ষেপ
প্রত্যাখ্যান করে সতর্ক করেন। এতে বৈশ্বিক অস্থিরতা আরও বাড়বে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপরে জোর দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইরানের বেসামরিক নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ইরানের জনগণের পাশে থাকার কথা জানালেও দেশটির পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। বিশ্ব নেতাদের এইসব প্রতিক্রিয়া স্পষ্ট করছে সংঘাত এখন আঞ্চলিক সীমা পেরিয়ে বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ 15টির বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। জার্মানি, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ দ্রুত সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, আকাশসীমা অস্থির এবং জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্বের 15টিরও বেশি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত সহ জার্মানি, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়া দ্রুত সতর্কতা জারি করেছে। শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার সত্যতা নিশ্চিত করে এবং দেশ জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 5 দফা পরমাণু সংলাপ ব্যর্থ হওয়ার পর। সংলাপের সময় ইরানের ইউরেনিয়াম মজুত ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংলাপের ফলাফলে তার চরম অসন্তুষ্টি প্রকাশ করেন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, কূটনৈতিক পথ ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিপুল পরিমাণ যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে। অনেক দেশের দূতাবাস কর্মী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। আকাশসীমা ও স্থল পথে যাতায়াত বন্ধ হওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মহল ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমানে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেড়ে ব্যারেল প্রতি $67 পৌঁছেছে। বাংলাদেশ সরাসরি হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল। দেশের প্রায় 90% প্রাথমিক জ্বালানি, অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও এলএনজি এই রুট দিয়েই আসে। এতে দুই ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। প্রথমত, মূল্য ঝুঁকি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমদানির ব্যয় বৃদ্ধি পাবে এবং সরকারের ভর্তুকির চাপ বাড়বে। দ্বিতীয়ত, সরবরাহ ঝুঁকি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হলে শিপমেন্ট বিলম্ব হতে পারে, যা বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি সরবরাহে ঘাটতি সৃষ্টি করবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে বিকল্প উৎস খোঁজা, দীর্ঘমেয়াদী মূল্য চুক্তি নিশ্চিত করা এবং কৌশলগত মজুত বাড়ানো এখন জরুরি। যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ স্ক্যাম চক্রের সদস্য হিসেবে বাংলাদেশের যুবক নিয়ামতুল্লাহ গ্রেফতার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। গাড়ি থেকে বিপুল নগদ অর্থ ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ হয়েছে। এই ঘটনায় FBI সহ একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সংঘবদ্ধ স্ক্যাম চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত 31 বছর বয়সী বাংলাদেশি নাগরিক নিয়ামতুল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফালো শহরে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উপসুর কাউন্টিতে তাকে আটক করা হয়। অভিযানে সমন্বয় করেন আপসোর কাউন্টির শেরিফ মাইকেল কোফম্যান। স্টেট অ্যাটর্নি জেনারেলের দফতরের তদন্তকারীও এতে সহায়তা করেন।
তদন্তে জানা যায়, করোনা মহামারীর সময় থেকে একটি সংঘবদ্ধ চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে সাধারণ নাগরিকদের ফোন করে অর্থ আদায় করছিল। তারা নিজেদের নর্টন অ্যান্টিভাইরাস এর প্রতিনিধি দাবি করে ভুক্তভোগীদের ভয় দেখাতো। বলা হতো তারা অনুপযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং আইনি ঝুঁকিতে রয়েছেন। পরে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া হতো। 20 ফেব্রুয়ারি স্থানীয় একটি ব্যাংক থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অর্থ হস্তান্তর অভিযান চালায়। নির্ধারিত সময়ে অর্থ নিতে এলে 21 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে তাকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে $1,30,000 বেশি নগদ অর্থ, স্বর্ণমুদ্রা ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে টাইগার্ট ভ্যালি আঞ্চলিক কারাগারে রাখা হয়েছে। আদালত $6,50,000 নগদ বন্ডে জামিন মঞ্জুর করলেও 27 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ড পরিশোধের তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় FBI, স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও অভিবাসন কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। আমেরিকার সোশ্যাল সিকিউরিটি তহবিল নিয়ে সতর্কবার্তা দিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস। সংস্থাটি বলছে 2032 সালের মধ্যেই তহবিল শেষ হয়ে যেতে পারে। ব্যবস্থা না নিলে গড়ে 28% পর্যন্ত ভাতা কমার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে কমিটি ফর এ রেসপন্সিবল ফেডারেল বাজেট। নতুন আইন ও দীর্ঘদিনের নীতিগত বিলম্ব এই আর্থিক সংকটকে আরও ত্বরান্বিত করেছে। আমেরিকার প্রায় 70 মিলিয়ন মানুষের ভরসা সোশ্যাল সিকিউরিটি, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে ওল্ড এজ অ্যান্ড সার্ভাইভার্স ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড 2032 সালেই শেষ হয়ে যেতে পারে, আগের হিসাবের চেয়ে 1 বছর আগে। যদি কংগ্রেস কোনো পদক্ষেপ না নেয় তাহলে গড়ে 28% পর্যন্ত কমে যেতে পারে মাসিক অবসর ও সার্ভাইভার ভাতা, বলছে কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট। পরিস্থিতি কেন খারাপ হলো? বিশ্লেষকদের মতে নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট প্রবীণদের আয়কর কমিয়েছে। সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর যে কর আদায় হতো তা থেকে ট্রাস্ট ফান্ডে অর্থ যেত, কর কমায় সেই আয়ও কমেছে। এছাড়া সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট পাশ হওয়ায় WEP ও GPO বাতিল হয়েছে। ফলে কিছু অবসরপ্রাপ্তদের ভাতা বেড়েছে, কিন্তু এতে ঘাটতিও বেড়েছে। তবে সোশ্যাল সিকিউরিটি একেবারে বন্ধ হবে না। তহবিল শূন্য হলেও চলতি পে রোল ট্যাক্স থেকে আংশিক ভাতা দেয়া সম্ভব। প্রশ্ন হলো রাজনৈতিক সদিচ্ছা। আমেরিকান একাডেমি অফ অ্যাকচুয়ারিজ বলছে দ্রুত সিদ্ধান্ত না নিলে সমাধান আরও কঠিন হবে। সমাধান কি? করের আওতা বাড়ানো, অবসর বয়স ধীরে বাড়ানো বা সুবিধার কাঠামো সামান্য বদলানো, সবই আলোচনায় আছে। সময় কিন্তু দ্রুত ফুরাচ্ছে। এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বড় মূল্য দিতে হতে পারে। কুয়াশায় থমকে যায় ফ্লাইট, আর সেই ভিড়ের মাঝেই ধরা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণ যাত্রীর মতো অপেক্ষা, সহযাত্রীদের শুভেচ্ছা আর ছোট্ট বিমানে 1 ঘন্টার সফর। ক্ষমতার শীর্ষে থাকা মানুষটিও যে সময় ও পরিস্থিতির কাছে সমানভাবে নির্ভরশীল, সে ছবি ফুটে উঠল ওয়াশিংটনের এক সকালে। শুক্রবার সকাল ঘন কুয়াশায় ঢেকে আছে ওয়াশিংটনের আকাশ। এর প্রভাব পড়ে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 1 ঘন্টার জন্য জারি হয় গ্রাউন্ড স্টপ। টার্মিনালে জমে যায় যাত্রীদের দীর্ঘ লাইন, সবার চোখে অস্থিরতা, কখন ছাড়বে ফ্লাইট। এই ভিড়ের মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে এক খবর। সাধারণ যাত্রীদের মাঝখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে রয়েছে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল এবং স্থানীয় পুলিশ। তবুও দৃশ্যটা একদম স্বাভাবিক। তিনি অন্য সবার মতোই অপেক্ষা করছেন বিলম্বিত ফ্লাইটের জন্য। গন্তব্য কলম্বিয়া। সেখানে সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। অফিস ছাড়ার পর জনসম্মুখে খুব কম দেখা গেছে বাইডেনকে। তাই হঠাৎ করে তাকে এভাবে সাধারণ যাত্রীদের ভিড়ে দেখে অনেকেই বিস্মিত হন। বাইডেনের জন্য এটা কোনো নতুন ব্যাপার নয়। আমট্রাক জো হিসেবে পরিচিত বাইডেন সেনেটর থাকাকালীনই নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন, যাতে তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
কেউ দূর থেকে তাকিয়ে থাকেন, কেউ মোবাইলে ছবি তোলার চেষ্টা করেন। বিমানে ওঠার সময় এক নারী বলেন, গড ব্লেস ইউ স্যার। আরেকজন করমর্দন করে বলেন, আপনার সেবার জন্য ধন্যবাদ। ছোট একটি কমিউটার জেটের ফার্স্ট ক্লাস কেবিনে জানালার পাশে নিজের আসনে বসেন বাইডেন। পাশের সিটে বসা এক নারী প্রথমে বুঝতেই পারেননি তার সহযাত্রী কে। পরে চোখাচোখি হতেই আবেগে বলেন, আমার কাঁদতে ইচ্ছে করছে। পুরো 1 ঘন্টার যাত্রায় তাদের মধ্যে গল্প আড্ডা চলে। যুক্তরাষ্ট্রের আইনে সাবেক প্রেসিডেন্টরা আজীবন সিক্রেট সার্ভিস সুরক্ষা পান, তবে ক্ষমতায় থাকাকালের মতো বিশেষ বিমান বা বিলাসবহুল ভ্রমণের নিশ্চয়তা নেই। তাই সেদিনের দৃশ্যটা যেন এক ভিন্ন বার্তা দেয়। ক্ষমতার শীর্ষে থাকা মানুষটিও কখনো কখনো সাধারণ নাগরিকের মতোই সময়, আবহাওয়া আর যাত্রা বিলম্বের কাছে সমানভাবে নির্ভরশীল। স্টেট ফার্ম তার অটো লোন গ্রাহকদের জন্য দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় নগদ ডিভিডেন্ড, মোট $5 বিলিয়ন। গাড়ি প্রতি গড়ে প্রায় $100। রেট কমার এবং দুর্ঘটনার সংখ্যা কমার কারণে 40 রাজ্যে ইন্স্যুরেন্সের খরচও কমেছে। অর্থাৎ গ্রাহকরা নগদ ফিরতি ও প্রিমিয়ামে সাশ্রয়ে দুইভাবেই উপকৃত হবেন। স্টেট ফার্ম সম্প্রতি ঘোষণা করেছে যে তারা অটো লোন গ্রাহকদের জন্য কোম্পানির ইতিহাসের সর্বাধিক ডিভিডেন্ড প্রদান করবে। মোট $5 বিলিয়ন নগদ গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে। এই এককালীন বিতরণ চলতি গ্রীষ্মে হবে, যা প্রায় 49 মিলিয়নেরও বেশি গাড়ি কভার করা গ্রাহকদের প্রাপ্য। ডিভিডেন্ডের পরিমাণ গাড়ি প্রতি গড়ে $100 হবে, তবে এটি গ্রাহকের রাজ্য ও পলিসি প্রিমিয়ামের উপর নির্ভর করবে। স্টেট ফার্ম মিউচুয়াল অটোমোবাইল ইন্স্যুরেন্স কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও জন ফার্নি বলেন, একটি মিউচুয়াল কোম্পানি হিসেবে আমরা গ্রাহক কেন্দ্রিক মনোভাব বজায় রাখি। তাই এই বছর আমরা অটো রেট কমাতে পেরেছি এবং $5 বিলিয়ন নগদ ডিভিডেন্ড গ্রাহকদের কাছে ফিরিয়ে দিচ্ছি। কোম্পানিটি জানিয়েছে, অটো রিপেয়ার খরচ কমার পাশাপাশি 2025 সালে সংঘটিত দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ায় 40টি রাজ্যে অটো ইন্স্যুরেন্সের রেট কমানো সম্ভব হয়েছে। এই হ্রাসের ফলে গ্রাহকরা মোট $4.6 বিলিয়ন সাশ্রয় করতে পারবে। সাম্প্রতিক ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের কনজিউমার প্রাইস ইন্ডেক্স তথ্য অনুযায়ী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মোটরগাড়ি ইন্স্যুরেন্সের দাম 0.4% কমেছে এবং গত বছরের তুলনায় মাত্র 0.5% বেশি। এটি সামগ্রিক বার্ষিক সিপিআই বৃদ্ধির 2.4% এর তুলনায় অনেক কম। অটো রিপেয়ার খরচ মাসিকভাবে জানুয়ারিতে সামান্য 0.2% বৃদ্ধি পেয়েছে, তবে গত বছরের তুলনায় 5.7% বেশি। দুর্ঘটনার সংখ্যা কমার কারণে স্টেট ফার্ম গ্রাহকদের জন্য ডিভিডেন্ড ও রেট হ্রাস উভয়ই সম্ভব করেছে। এটি সংস্থার গ্রাহক কেন্দ্রিক মনোভাবের প্রতিফলন এবং আর্থিক স্থিতিশীলতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। শীতের সকালে গাড়ি স্টার্ট নিতে দেরি করছে? কয়েকদিন ব্যবহার না করলে ব্যাটারি ডাউন, তেল ঘন বা ফুয়েল লাইনের সমস্যা সবই হতে পারে। তাই ঠান্ডায় গাড়িকে সচল রাখা জরুরি। কিভাবে সহজ কিছু অভ্যাসে বড় ক্ষতি এড়াবেন এবং শীতে গাড়িকে সুস্থ রাখবেন, জানুন বিস্তারিত প্রতিবেদনে। ঠান্ডা শীতে গাড়ি স্টার্ট না করার প্রবণতা অনেকের থাকে, কিন্তু এটি আপনার গাড়ির জন্য বিপজ্জনক হতে পারে। আধুনিক গাড়ি যতই প্রযুক্তি নির্ভর হোক, এর যান্ত্রিক অংশগুলো এখনো ক্ষণস্থায়ী এবং নিয়মিত ব্যবহার ও যত্নের উপর নির্ভর করে। কেন শীতকালে গাড়ি প্রতিদিন চালানো উচিত? 1. ব্যাটারি সমস্যা। ঠান্ডা আবহাওয়ায় রাসায়নিক প্রতিক্রিয়া ধীর হয়ে যায়, ফলে ব্যাটারি পূর্ণ শক্তি তৈরি করতে পারে না। 2. ইন্ধন সংক্রমণ। গ্যাস ট্যাঙ্কে জমে থাকা আর্দ্রতা বরফে পরিণত হয়ে ফুয়েল সিস্টেমকে বন্ধ করতে পারে। 3. ইঞ্জিন তেল ঘন হয়ে যাওয়া। তেল ধীর গতিতে চললে ইঞ্জিনে ঘর্ষণ বেশি হয়, যা যান্ত্রিক ক্ষতি করতে পারে। 4. হোস ও সিল ফাটানো। রাবার হোস ও সিল ঠান্ডায় শক্ত ও ভঙ্গুর হয়ে যায়, হঠাৎ গরমে আসা ক্র্যাক সৃষ্টি করতে পারে। গাড়ি চালু করলে ইঞ্জিন, ব্যাটারি, তেল ও ফুয়েল সিস্টেম সক্রিয় হয় এবং প্রয়োজনীয় তাপ ও লুব্রিকেশন পৌঁছে যায়। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারি গরম রাখা গুরুত্বপূর্ণ, বিশেষত যখন গাড়ি প্লাগ ইন করা থাকে।
শীতকালে নিয়মিত গাড়ি চালানো শুধু স্টার্টের জন্য নয়, বরং ইঞ্জিন, ব্যাটারি হোস এবং সিল সহ সমস্ত যান্ত্রিক অংশকে সুরক্ষিত রাখার জন্য জরুরি। এটি আপনার গাড়িকে দীর্ঘদিন ভালো অবস্থায় রাখে এবং বড় ধরনের ক্ষতি থেকে বাঁচায়। সুতরাং শীতে আপনার গাড়ি যতই কম ব্যবহার করুন না কেন, প্রতিদিন বা নিয়মিত অন্তত কয়েক মিনিট গাড়ি চালানো বা স্টার্ট করা উচিত, যাতে এটি সুস্থ এবং প্রস্তুত থাকে। নবনির্বাচিত বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই করছে। সংবিধান সংস্কার, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ স্পর্শকাতর বিষয়গুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। সরকার প্রয়োজনীয় অধ্যাদেশেই সংসদে আইনি স্বীকৃতি দেবে। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাকি রয়েছে। বিএনপি সরকার জানিয়েছে, সব অধ্যাদেশের আইনি ভিত্তি দেয়া হবে না। তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন প্রয়োজনীয় অধ্যাদেশ বেছে নেবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের সময় দায় মুক্তি দেয়া অধ্যাদেশের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। ওই অধ্যাদেশ অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থগিত রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আগে আপত্তি জানিয়েছিল, কারণ আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধ সংগঠিত হয়েছিল। আইনজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সেগুলোর আইনগত বৈধতা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সংসদের প্রথম অধিবেশনে সরকার বাছাইকৃত অধ্যাদেশ উত্থাপন করে আইনি ভিত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি সরকারের বাস্তবতা, প্রেক্ষাপট এবং আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে অধ্যাদেশের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়গুলো রাজনৈতিক ও সামাজিক প্রভাব রাখে। সর্বশেষ, রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপটকে মাথায় রেখে সরকার কিছু অধ্যাদেশের আইনি স্বীকৃতি দেবে, অন্য কিছু হয়তো বাতিল হবে। উচ্চ পর্যায়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আইন ও রাজনীতির ভারসাম্য বজায় থাকে। বলিভিয়ার রাজধানী লাপাজের কাছে হারকিউলিস C-130 সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি নতুন মুদ্রা বহন করছিল এবং মহাসড়কে 1 ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে 15 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষে ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে লোকজন ছুটে এসেছে। কর্তৃপক্ষ বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে মহাসড়কে একটি সামরিক মালবাহিনী বিমান বিধ্বস্ত হয়েছে। হারকিউলিস C-130 বিমানটি দেশটির নতুন মুদ্রা বহন করছিল। বিমানটি এল আল্টো বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠে পড়ে যায়। দুর্ঘটনার সময় সড়কে প্রায় 1 ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস জানিয়েছেন, বিমানটিতে থাকা নতুন মুদ্রা ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে 15 জন নিহত হন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনায় আরও 30 জন আহত হয়েছেন। বিমানটির 6 জন ক্রুর মধ্যে 2 জন এখনও নিখোঁজ। অগ্নি নির্বাপন প্রধান পাভেল টোভার জানিয়েছেন, ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা যানবাহন, বিমান বাহিনী এবং রাস্তায় মরদেহ দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার ছবিতে মুদ্রা ছড়িয়ে পড়ার পর লোকজন নোট সংগ্রহে ছুটে আসতে দেখা গেছে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এসপিনোজা বলেন, নোটগুলো এখনও বিনিময়যোগ্য নয়, কারণ সিরিয়াল নম্বর বসানো হয়নি। ঘটনার পর এল আল্টো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। ধ্বংসাবশেষ সরানো এবং আহতদের চিকিৎসার তদারকি চলছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।